এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে মানডে আর সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। সো আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে নিচে গিয়ে প্রথমে ব্রেকফাস্ট ফিনিশ করলাম, তারপরে চা খেয়ে এখন ওপরে এসে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি আর আজকে ব্লগটাও স্টার্ট করছি। সো প্রথমেই বলি আজকে 4th মে আর আজ থেকে আমরা লকডাউন 3.0-তে পা রাখলাম। ব্যাপারটা ভীষণই ডিপ্রেসিং। আমি জানি না তোমাদেরকে আমি কীভাবে মোটিভেট করব। ধীরে ধীরে আমিও ভীষণই ডিপ্রেস হয়ে পড়ছি। কেউ যদি বলতো যে হ্যাঁ এই টাইম অবধি ব্যাপারটা চলবে, তারপরে সব কিছু নর্মাল হয়ে যাবে, তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না। কিন্তু এখন পরিস্থিতি যেদিকে টার্ন নিয়েছে তাতে মনে হচ্ছে যে ব্যাপারটা এত তাড়াতাড়ি মেটার নয়, মানে এখনও অনেক কিছু দেখার বাকি। তো সেই কারণে খুব বেশি ডিপ্রেস লাগছে, কিন্তু কিছু করারও নেই, তোমাকে সবটাই মানতে হবে। হ্যাঁ, বাড়িতে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি যখন এসেছিলাম বড়নগরে, তখন আমি ভেবেছিলাম যে 30th মার্চ অবধি লকডাউন চলবে। তখন অবধি ওই সিচুয়েশনটাই ছিল। তো তখন না ইম্যাজিনই করিনি যে এতদিন লকডাউন থাকতে পারে, কারণ এটা সবার কাছেই একদম নতুন। তারপরে ধীরে ধীরে 14th এপ্রিল হলো, তারপরে তো 3rd মে হলো, তারপরে এখন 3rd মে থেকে 17th মে অবধি হয়েছে লকডাউন এক্সটেন্ড। তো আমি কি করেছি, মার কাছে গোপাল রেখে এসেছি। আমি ভেবেছিলাম যে 30 তারিখে সব কিছু মিটে যাবে, 30শে মার্চ, তারপরে তো আমি আবার এদিক ওদিক করতে পারবো। তো গোপালকে আর নিয়ে যাব না, গোপাল মার কাছে থাক। তো আমি আমার গোপালও রেখে এসেছি। আর সব জামা কাপড় বেশ কিছু আমি ওখানে ভাবতেই পারিনি যে এতদিন এটা চলবে ব্যাপারটা। তো জামা কাপড় ঠিক আছে, ওটা কোনো ম্যাটার করছে না, কিন্তু মনে হচ্ছে যে কতদিন গোপালকে দেখিনি। মা মাঝে মাঝেই ছবি পাঠাচ্ছে, আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমাকে যে আমার মা বাবা কেমন আছেন। তো মা বাবা এমনি ঠিকই আছে, বাড়িতে আছে, সাবধানে আছে। বাবা একদমই বেরোচ্ছে না, মা বাবা কেউই আর কি বেরোচ্ছে না, একদমই বাড়িতে বন্দি। আর আমাদের ওখানে কি বলো তো, ওই সবজি আর কি নিচে বিক্রি করতে আসছে, তো ওখান থেকে যা আর কি প্রয়োজনীয় লাগছে নিয়ে নেওয়া হচ্ছে। তো তাই জন্য বাইরে বেরোনোর কোনো ব্যাপারই নেই, তাই জন্য বাড়িতে ভালোই আছে, সেফ আছে। এখন ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট, সুস্থ থাকাটাও খুব ইম্পর্টেন্ট। তো তোমরা জানাবে যে তোমরা কেমন আছো, ফ্যামিলির প্রত্যেকে ভালো আছে কিনা সেটাও জানিও। সো এই ব্যাপার নিয়ে যত আলোচনা করব মনটা আরও বেশি ভারাক্রান্ত হবে। আমি তো ভাবতেই পারছি না যে আমি কবে যাব এডিনব্রা, আর সৌরভও ওখানে একা আছে, খুব খারাপ লাগছে। সৌরভদেরও হয়তো জুলাইয়ের এন্ড অবধি ওয়ার্ক ফ্রম হোম হবে। তো 2 মাস এখনও ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে থেকে কাজ করতে হবে। বাড়িতে থেকে কাজ করাটা একা একা উইদাউট ফ্যামিলি খুবই বোরিং ব্যাপারটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এখন পুরো হাত পা বাঁধা, জানি না কী হবে। শুধুমাত্র মনে হচ্ছে যে হ্যাঁ একটা একটা করে দিন কাটছে, এইটাই মনে হচ্ছে যে তাড়াতাড়ি করে দিনগুলো কেটে যাক। যেভাবেই ভালো কোনোভাবেই কাটানো সম্ভব নয়, তাই জন্য মনে হচ্ছে যে যেভাবেই হোক তাড়াতাড়ি করে চলে যাক। 24টা ঘন্টা যেন তাড়াতাড়ি করে গেলে টিক দিচ্ছি না যে একটা দিন গেল আবার একটা দিন গেল, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, চলো আজকের ডেটা স্টার্ট করছি। আজকে মনটা একদমই ভালো নেই, বুঝতেই পারছো। সো চলো আজকে তোমাদের সাথে সারাদিনের একটা রুটিন শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকালে আমাদের এদিকে অল্প একটু বৃষ্টি হলো, আর তারপর থেকে ভাবতে পারবে না, পুরো গুমোট হয়ে আছে, একদম ক্লাউডি ওয়েদার। খুব আর পারা যাচ্ছে না, এত গরম বেড়েছে, সব দিক থেকে আমরা পুরো নাজেহাল হয়ে উঠেছি। একদিকে গরম, একদিকে করোনা, একদম যাতা অবস্থা তো যাই হোক, আমি একটুখানি রুমটাকে ক্লিন করছিলাম, আর তারপরে আমি কিচেনে গিয়ে আজকে একটা লাঞ্চের প্রিপারেশন বানিয়েছি। সো তোমাদের সাথে অবশ্যই সেটাও শেয়ার করব আমি। আর আমি জানো তো ভেবেছিলাম যে এতদিন আমি কলকাতায় থাকবো, সো আমি এই রুমটাকে একটু ডেকোরেট করব, কারণ বিয়ের পরে সময় পাইনি, সুযোগও পাইনি। তো এখন যখন আছি, একটু হাতে সময় আছে, আমি একটু ডেকোরেট করব, কারণ জানোই আমার রুম ডেকোর বা হোম ডেকোর এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে।
তো আমি অল্প অল্প করে শুরুও করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফার্নিচার কিনেছি, কিন্তু তারপরে তো সব কিছুই ন্যাচাকার হয়ে গেল। জানি না কবে সব কিছু ঠিকঠাক হবে। ভেবে রেখেছিলাম এইগুলো কিনবো, এরকমভাবে একটা প্ল্যান করা ছিল আমার, সবই ভেস্তে গেছে। সো আজকে আমি একটা ডিমের প্রিপারেশান বানিয়েছি, কেন কি আমার মনে হলো যে একটা যদি এগ প্রিপারেশান তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের হয়তো একটু হেল্প হতে পারে। কারণ তোমরা অনেকেই আমাকে বলছো যে সৌমি তোমাদের এরিয়ায় হয়তো মাছটা অ্যাভেলেবেল, তোমরা মাছ পাচ্ছ, কিন্তু আমাদের সব জায়গায় মাছটা পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য আমার মনে হলো যে একটা এগ প্রিপারেশান তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা ট্রাই করতে পারবে। আর যারা তোমরা ধনেপাতা খেতে পছন্দ করো তাদের তো এই প্রিপারেশানটা খুবই ভালো লাগবে। আর আমার মনে হলো যে সারা বছর ধনেপাতা তো পাওয়াই যায়, তো শুধুমাত্র বাজার থেকে তোমাদের ধনেপাতাটাই কিনতে লাগবে এই প্রিপারেশানটা বানানোর জন্য। সো এখন আমি পুরো বিধ্বস্ত, আমি এখন স্নান করতে যাব, আর ততক্ষণ তোমরা চেক করে নাও যে আমি ডিমের এই প্রিপারেশানটা কীরকমভাবে বানিয়েছি। সো ডিমটা দেখো সেদ্ধ করাই আছে। তো আজকের এই রেসিপিটা আমি মুরগির ডিম দিয়েই বানাচ্ছি। তোমরা যদি চাও এই সেম প্রিপারেশনটাই হাঁসের ডিম দিয়েও বানাতে পারো। তো আমি সুতো দিয়ে কাট করছি এই কারণে যাতে কুসুমটা একদম ইনট্যাক্ট থাকে। যদি তোমরা নাইফ দিয়ে কাট করতে যাও অনেক সময় কুসুমটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। ডিমটাকে হাফ করে কাট করে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করলাম সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দেন একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়েছি। ডিমটাকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করে তারপরে কিন্তু ফ্রাই করবে, তাহলে দেখবে কুসুমটা বেরিয়ে যাওয়ার চান্স একদমই থাকবে না। তো তোমরা যখনই হাফ করে কোনো ডিমের প্রিপারেশন বানাবে এই প্রসেসটা ফলো করো, তাহলে দেখবে খুব ইজি হবে। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে বাড়িতে তাহলে তোমরা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও কিন্তু ইউজ করতে পারো। এরপরে মাস্টার্ড অয়েলের মধ্যে অ্যাড করতে হবে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। তারপরে পেঁয়াজগুলো অ্যাড করে ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা মোটামুটি যখন 80% মতো ফ্রাই করা হয়ে যাবে তখন ওর মধ্যে একটা পেস্ট অ্যাড করতে হবে। তো এই পেস্টটা আমি বানিয়েছি ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা। এরপরে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিতে হবে। আর যেহেতু এই পেস্টটার মধ্যে আদা রসুনের পেস্ট আছে তাই জন্য কিছুক্ষণের জন্য কিন্তু ফ্রাই করতে হবে যাতে আদা আর রসুনের র স্মেলটা চলে যায়। তাই জন্যই বললাম যখন দেখবে পেঁয়াজটা মোটামুটি 80% মতন ফ্রাই হয়ে গেছে তখনই কিন্তু এই পেস্টটা অ্যাড করে দেবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করে দিতে হবে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করছি। তারপরে বুঝতেই পারছো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে তোমরা দেখলে নিশ্চয়ই আমি কিন্তু এখানে রেড চিলি পাউডার অ্যাড করিনি, কারণ যেহেতু এখানে ধনে পাতার একটা ফ্লেভার আছে তাই জন্য কাঁচা লঙ্কার ফ্লেভারটাই কিন্তু এখানে বেশি ভালো লাগবে। সো মশলাটা ভালো করে কষা হয়ে যাওয়ার পর মানে তেলটা যখন দেখবে রিলিজ করে গেছে তখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করবে আর দেন অ্যাড করে দেবে স্বাদ মতো নুন, অল্প একটু মিষ্টি। এই প্রিপারেশনটা কিন্তু একটু ড্রাই হবে, খুব একটা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। এরপরে দেখতেই পাচ্ছ যে মশলাটার মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিয়েছি আর খুব সাবধানে একটু নাড়াচাড়া করে নেব, আর তাহলেই কিন্তু এগের এই প্রিপারেশনটা রেডি হয়ে যাবে। তবে এই এগ প্রিপারেশনটার কি নাম দেওয়া যায় বলো তো? আমি কিন্তু এটা একদমই আমার মন থেকে বানিয়েছি, তো আমি তোমাদের ওপরেই ছেড়ে দিলাম, তোমরা একটা খুব ভালো নাম খুঁজে আমাকে কিন্তু জানিও। Turn the tide, let the water go where it wants to go. You can run and hide, you can bury yourself beneath the stones. Somebody told me don't pretend, 'cause everyone could use a friend sometimes. Take some good advice. Don't let your fear decide
take a breath. সো অল ডান অ্যান্ড সেট। আমি সারা দুপুর ধরে কি করছিলাম তোমরা তো দেখতেই পেলে। আমার বেডরুমে আগেও একটা ইনডোর প্ল্যান্ট ছিল, আমি ভেবেছিলাম যে ধীরে ধীরে ওটা বড় হবে। আমি ব্লগেও বহুবার দেখিয়েছি ওই গাছটা, আমি ঠিক নামটা বলতে পারবো না, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো ওটা সামহাউ মানে একদম মরে গেল, শুকিয়েই গেল গাছটা। আমি ডেলি বেসিসে জলও দিচ্ছিলাম, জানি না কী জন্য হলো। কিন্তু বেডরুমে একটা ইনডোর প্ল্যান্ট না থাকলে ঠিক ভালো লাগে না। এই জায়গাটা দেখো গ্রিনারি রেখে কি সুন্দর লাগছে দেখতে। তো আমি পটটাকেও দেখো একটু ডেকোরেট করেছি, যেহেতু এটা মানে রুমে রাখবো তাই জন্য একটু অন্যরকমভাবে ডেকোরেট করলাম, খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমরা জানোই যে আমার কাছে এই দুটো কালারই আছে, তো এই দুটো কালার দিয়ে আমি চেষ্টা করেছি কিছু একটা করার। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি একটা স্প্ল্যানেট ব্লগ বানিয়েছিলাম রিসেন্টলি, মানে সৌরভ যখন এখানে ছিল জানুয়ারি মাসে আই গেস। তো আমি আর সৌরভ স্প্ল্যানেট গেছিলাম আর একটা স্প্ল্যানেট ব্লগ বানিয়েছিলাম। তো ওটা মানে চ্যানেলে আছে। আর তোমরা অনেকেই দেখে বলেছিলে যে সৌমি তুমি স্প্ল্যানেট থেকে কী কী কিনলে একটা হল ভিডিও বানিও। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এটা যে দেখছো এই রানারটা, এটা হচ্ছে একটা দুপাট্টা আমি স্প্ল্যানেট থেকে কিনেছিলাম। এটা একদম নতুন, 150 টাকা নিয়েছিল দাম। আমি ভেবেছিলাম একটা হোয়াইট কালারের সালোয়ারের সাথে পেয়ার আপ করবো, কিন্তু এখন যা পরিস্থিতি, কবে সেই দিনটা আসবে আমি জানি না। তো সেই কারণে ভাবলাম যে এখানে এটা পাতা যাক, কারণ খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার কাছে সত্যি বলতে আর কোনো রানার নেই। সো আপাতত কিছুদিন এটা পাতা থাক, দেন এটাকে আমি ওয়াশ করে নেবো, দেন আবার ইউজ করা যাবে। মানে আমি অ্যাজ আ দোপাট্টাই এটা ইউজ করবো পরে। তো যাই হোক, এটাই আর কি। এখন কি কন্ডিশন আমাদের বলো, মানে জামা কাপড়গুলো মানে আলমারিতে যেই শাড়ি জামা সবাই পরে পরে কাঁদছে যে কি হলো, এদের কি অবস্থা, মানে আমাদেরকে কেন ইউজ করছে না, আমরা কি দোষ করলাম, এরম ব্যাপার। আজকে সন্ধ্যেবেলায় মামুনি একদম সিম্পল প্রসেসে আলুর চপ বানিয়েছিল, আর খেতে খুব ভালো হয়েছে। তোমরা যারা বড়নগরে থাকো তারা আনন্দময়ী মিষ্টির দোকান তো চিনেই থাকবে। সো আনন্দময়ীর বাস্কেট চাট, আহা কতদিন খাইনি। আর যারা তোমরা বড়নগরে থাকো কিন্তু এখন অবধি আনন্দময়ীর বাস্কেট চাট ট্রাই করোনি, অবশ্যই কিন্তু ট্রাই করো, মানে সব কিছু মিটে যাওয়ার পর। আর আমার শ্বশুরবাড়ি এমনই জায়গায় না, কাছাকাছির মধ্যে প্রচুর এরকম স্ন্যাক্সের দোকান। আর আমরা যখনই কলকাতায় আসি, নয় কলকাতা কিচেন থেকে রোল, নয় মোগলাই, নয় আনন্দময়ের বাস্কেট চাট, কোথাও চপ, এই সমস্ত চলতে থাকে। কিন্তু এখন সবই বন্ধ, আর জানি না কবে এগুলো সব ঠিক হবে। বাইরে মানে দোকানের চপ যে কতদিন খাইনি, ভুলেই গেছি সেই স্বাদ। তো যাই হোক, সন্ধ্যেবেলাটা এরকমভাবেই কাটলো। আর আমরাও চেষ্টা করছি যাতে ইভিনিংয়ে একটু কিছু করা যায়, যাতে সবারই ভালো লাগবে, টাইমটাও পাস হয় এরমভাবে। কখনো কখনো আলু কাবলি বানাচ্ছি, ঝালমুড়ি বানাচ্ছি, কেক বানিয়েছি, দই বড়া বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আমি। আজকের জন্য এই পর্যন্তই, বুঝতেই পারছো আজকের ব্লগটাকে এবার এখানে এন্ড করব। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর হ্যাঁ, আমাদেরকে তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে অবশ্যই ফলো করতে পারো, পেজের লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে। তাহলে তোমাদের সাথে অনেক বেশি কমিউনিকেশন বা কানেকশান তৈরি হবে আশা করছি। আর তোমরা যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করো তাদের সাথে তো আমার কথা হয়, তোমরা জানো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টাও করি। তো আজকের ব্লগটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে। তাহলে চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।